প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সালামদিয়া তন্নি। আজ আমরা আলোচনা করব লন্ডনে খালেদা জিয়া। প্রায় ৭.৫ বছর পরে আমরা দেখলাম যে খালেদা জিয়া এবং তারেক জিয়ার এয়ারপোর্টে একটি আবেগঘন মুহূর্ত। এর আগে উন্নত চিকিৎসার জন্য তিনি যখন লন্ডনে যাচ্ছিলেন, আমরা দেখলাম যে সেই গুলশান থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত পথে পথে তার নেতাকর্মী, সাধারণ জনগণের ঢল। একটি আবেগঘন মুহূর্ত। এই যে তার চলে যাওয়া এবং সব কিছু নিয়ে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালোই আছে। জি, গতকাল যে আমরা দেখলাম যে খালেদা জিয়া এই যে দেশ ছেড়ে লন্ডনে গেলেন এবং এই যে একটা তার নেতা কর্মীদের যে ঢল নামলো, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ, আমার শুভেচ্ছা মনি আপাকে। কারণ মনি আপা থাকলে তো কথা বলতে একটু ভয় পাই। বিষয়টা হলো যে একজন নেত্রী যখন ক্ষমতার বাইরে থাকেন তখনই তার প্রকৃত জনপ্রিয়তা যাচাই হয়, পরীক্ষা হয়। তো খালেদা জিয়া 17 বছর, দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে, তারপরও এই যে মানুষের এবং সবাই দলের নেতাকর্মী না, সাধারণ মানুষও যে রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে মানে সাময়িক বিদায় জানিয়েছেন, অর্থাৎ তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, এই যে শুভ কামনা জানাতে যে রাস্তায় মানুষের ঢল, এটা দিয়ে প্রমাণিত হয় যে তিনি মানুষের, জনগণের হৃদয়ে আছেন, জনগণের ভালোবাসায় আছেন। এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে আপনি লন্ডনের কথা বললেন, সেখানে একটা ব্যক্তিগত ব্যাপার আছে যে পিতা, মা এবং পুত্রের 7.5 বছর পর সাক্ষাৎ, সেটা একটা আবেগঘন বিষয়। কিন্তু রাজনীতির যে বিষয়টি, সেটি যদি দেখুন যে খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে যখন মামলা রায় হলো, তারপর থেকে তিনি কিন্তু রাজনীতিতে সক্রিয় নন। অর্থাৎ রাজনৈতিক এবং দলের দলের যে চেয়ারপারসনের দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারকে দিয়েছেন, অর্থাৎ তারেক রহমান সেই দায়িত্ব পালন করছেন। প্রকাশ্যে তিনি রাজনৈতিক বক্তৃতা, বিবৃতিও কখনো দেননি। কিন্তু তারপরও মানুষ কিন্তু তাকে বিএনপির চেয়ারপারসন হিসেবেই দেখেন, বিএনপির প্রধান হিসেবেই দেখেন এবং মনে করেন বিএনপি মানে খালেদা জিয়া। সুতরাং এটিও কিন্তু একজন নেত্রীর বড় পাওনা, যে অর্থাৎ বিএনপি এবং খালেদা জিয়াকে ভাগ করা যায় না কোনোভাবে। বিএনপিকে তো বিগত সরকারে আমলে নানা রকম দমন পীড়নের মুখে, দমন পীড়নের মধ্য দিয়ে চলতে হয়েছে। তারপর আরেকটি বিষয় যে দলীয় বিভিন্ন দলের নীতি আদর্শের কথা তো লেখা থাকে, সেটি কতটা তারা অনুসরণ করে সে নিয়ে প্রশ্ন। কিন্তু আরেকটি কারণে কিন্তু নেতাকর্মীরা দলে থাকেন, সংগঠনে থাকেন, সেটা হচ্ছে দলীয় নেতৃত্বের প্রতি আস্থা, দলীয় প্রধানের প্রতি তার যে আস্থা। তো সেটি কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় থাকার চেয়েও আমি মনে করি যে বিরোধী দলে থাকতে সেটি তিনি বেশি অর্জন করেন। আমরা জানি যে খালেদা জিয়ার এক দীর্ঘ সংগ্রামী জীবন এবং সেখানে আপনার কাছে আমি পরে ফিরবো যে 2008 সালে তার সঙ্গে সেনা কর্মকর্তাদের সঙ্গে কি সমঝোতা হয়েছিল, মানে তারেক রহমান যে দেশে ফিরছেন না এখনো, সেটি নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা হচ্ছে। আমি ফিরবো এই বিষয় নিয়ে। জনাব নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই আপনাদের অনুভূতি কি? এই যে আপনারা অনেক দিন ধরে চাচ্ছিলেন যে তিনি দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাক এবং অবশেষে তিনি গেলেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমার বড় ভাই সোহরাব ভাইকে শুভেচ্ছা অভিনন্দন। যেমন সুন্দর বলেন তেমন সুন্দর লেখেন। আপনি টকশোতে থাকলে নাকি ভয়ও পান? না, যদিও আমাদের পক্ষে না, জোর করে পক্ষে নেই, কিছু কিছু লাইন, আর কিছুই না। আমি ভীষণভাবে আপ্লুত। মানে এটা আসলে কিছু কিছু জিনিস থাকে, ভাষা থাকে না বলার। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সত্যি কথা, যে দিনগুলো গিয়েছে গত 2 বছর আগে, 3 বছর আগে, প্রতিনিয়ত প্রতিদিন উনি দিন থেকে দিনে, ক্ষণ থেকে ক্ষণে ওনার অবস্থা খারাপ হচ্ছিল। আর একটা স্বৈরশাসক প্রতি মুহূর্ত বাজে বাজে কথা বলছিল, উস্কানিমূলক কথা বলছিল, অপমানমূলক কথা বলছিল। আপনার নিশ্চয়ই মনে পড়ে তার অসুস্থতা নিয়ে, তার বয়স নিয়ে, যদিও সে নিজেও ওই একই বয়সের। ধরেন একটা বয়সের পরে 2 বছর 1 বছর ছোট বড়, ওটা কিন্তু ধাঁচে ধরে না। 69 আর 70-এর মধ্যে পার্থক্য কী, 79-80-র মধ্যে পার্থক্য কী, এমন। কিন্তু বলছিল, দেখেন একটা সময় উনি এই পর্যন্ত বলছিল, মারে আল্লাহ রাখে কে। এই যে নোংরা কথা, এই যে অশুভন কথা,
আমার এগুলো রিপিট করতেও গা ঘিন ঘিন করে। অথচ একটা সরকার প্রধানের মুখ দিয়ে, এটা যদিও জবরদস্তি সরকার প্রধান, তার মুখ দিয়ে অকপটে এই কথাগুলো বের হতো, বিভিন্নভাবে তাকে ঘায়েল করতেন, চিকিৎসায় তাকে দিতেন না, তাকে না খেয়ে মারতেন, তাকে না ওষুধে মারতেন, তাকে তারপরে অপমানে অপদস্থ করে জর্জরিত করতেন। সেই মানুষটা আপনার একজন এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা লিখেছে, উনি ম্যাডামের সাথে দেখা করতে গিয়েছিলেন, উনি একটা পর্যায়ে উনি বলেই ফেলেছেন যে আমি একটা পর্যায়ে এতক্ষণ কথা বলছি, একবারও যখন কিছুই বলেন আইন উপদেষ্টা আসিফ, তখন আমি বলেই ফেললাম যে ম্যাডাম আপনাকে এত অত্যাচার করেছে, আপনি কিছু বললেন না। কি হবে বলে, এই যে এইখান থেকে বোঝা যায় মানুষের রুচির পরিচয়, মানুষের ভদ্রতার পরিচয়, মানুষের বংশ পরিচয়। হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে আপনার আজকে যখন উনি সত্যিই গেলেন, এটা আসলে বলার মতো না। ওই দিনগুলোর কথা সামনে এসে দাঁড়ায় এবং ওই দিনগুলোর পরে আপনার একটা পর্যায়ে আমরা এরকম আশা ছেড়েই দিয়েছিলাম যে উনি কি আর বাইরে যেতে পারবেন, ওনাকে কি আর যেতে দেওয়া হবে? কোনোভাবেই যেতে দেওয়া হয় নাই। পরিবারের পক্ষ থেকে কিন্তু বলেছে, দলের পক্ষ থেকে বলেন, যে দল থেকে বললে দিবে না, পরিবারের একটা সব কিছুর বাইরে একটা পরিবার, সব কিছুর ঊর্ধ্বে একটা পরিবার, সেখানেও কিন্তু তার মিনিমাম এটা মানে লিগালি কিন্তু আমরা পাই, তার বয়স অনুপাতে, তার পজিশন অনুপাতে, তার আপনার কি বলে একজন সিটিজেন নাগরিক অনুপাতে, একজন একটা দেশের তার ব্যাকগ্রাউন্ড অনুপাতে, হাজব্যান্ড কি করতো, তার আরও যে পরিচয়গুলো ছিল সেগুলা পায়। এবং আরেকটা হলো CSRS এর অনুপাতে পায়, কারণ এর আগেও জেল খাটা অবস্থায় কিন্তু অনেক রাজনৈতিক নেতা কিন্তু বিদেশে চিকিৎসা করতে গিয়েছিল, যেটা আমরা উল্লেখ করে বলেছি, নাম ধরে ধরে বলেছি। আপনারা বহুবার বলেছেন যে তার সাথে রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণের জন্যই তার এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হয়নি, এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আমরা সবসময় বলে থাকি। সুতরাং এই যে খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেলেন, শেখ হাসিনা বাংলাদেশে নাই, বড় দুইটা রাজনৈতিক দলের প্রধান, আপনি কি মনে করেন যে খালেদা জিয়া আবার ফিরে আসতে পারবে? অনেকেই কিন্তু এই বিষয়ে কথা বলছে। আপনি এই প্রশ্নটাই কেন করলেন? আমার কাছে এই প্রশ্নটাই আপনার অবান্তর মনে হলো, কিংবা আপনার চেহারায় আমার কাছে একজন ষড়যন্ত্রকারীদের ওখান থেকে আসা একজন মানুষ, আমি বলবো না ষড়যন্ত্রকারী, বা ওখানে মনে হয় যে এই ধরনের কথা হয়েছিল, আপনি ওইখানে না। আপনি যদি দেখেন যে সংবাদ মাধ্যমগুলো দেখেন, সব জায়গায় একটা -2 ফর্মুলা, এটা বলার জন্যই কি বলা হচ্ছে, নাকি এরকম কিছু আছে? দেখেন, এরকম কিছু একদম আমি হাওয়ায় মিলিয়ে দিব তা না, কারণ বিএনপির মহাসচিব কিছুদিন আগেও বলেছে যে আবারও -2 ফর্মুলার দিকে রাষ্ট্র নেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। তারপরে আবার উনি বলেছিলেন এটা হয়তো বা নির্বাচনের জন্য, ভোট এবং ভাতের অধিকারের জন্য আরো একবার রাস্তায় নামতে হবে। আপনাদের বিএনপির পক্ষ থেকেই কিন্তু প্রথমে এই কথা ঠিক এসেছে যে বিএনপির দিকে কেউ আঙুল তুলবে না, আমরা বলছি না, সংবাদ মাধ্যমগুলোতেই এসেছে। আমি সংবাদ মাধ্যমে সংবাদকর্মীরা হয় কি, তাদের তৃতীয় একটা চোখ থাকে, সেই চোখ থেকে তারা সবকিছু নেগেটিভকে পজিটিভ দেখে, পজিটিভকে নেগেটিভ দেখে। আমি এটাকে খারাপ ভাবে নেই না, আন্তর্জাতিকভাবে যদি আমি সাংবাদিকদের সংজ্ঞায়িত করি তাহলে আমি এটাকে নেগেটিভ ভাবে নেই না। বাট আমি এটা বলতে চাচ্ছি যে দেশে যদি সত্যিকার অর্থেই যদি সরকার চেঞ্জের, অগণতান্ত্রিক সরকার চেঞ্জের যদি গণতান্ত্রিক সুবাতাস বইতেই থাকে, তাহলে এই প্রশ্নটা আসবে কেন? তার মানে কি যারা আছে তারাও অগণতান্ত্রিক? তাদের আপনার স্টাইলটা বসাটা অগণতান্ত্রিক, যেহেতু ওই গণতন্ত্রটা ছিল না, নাই, সেটাকে নিয়ে আমরা তাদের দোষ দিচ্ছি না, কিন্তু তাদের মেন্টালিটি, আপনারা কি তাদের মেন্টালিটি পরে এই কথা বলছেন? নইলে কারা, কে? এখানে তো এমন কেউ নাই। সৌরভ ভাই বলবেন না যে তাকে আসা বন্ধ করুক, আপনিও বলবেন না যে তাকে, তাহলে আর কে আছে? থাকলো সেনাবাহিনীর চিফ ম্যাডামের সঙ্গে দেখা করে আসছেন, কথা বলে আসছেন, সৌজনের সাক্ষাৎ, সব কিছু মিলে আমার কাছে কিন্তু এটাকে নেগেটিভ মনে হয় নাই, সব কিছু মিলে পজিটিভ মনে হয়েছে। এবং আমরা আশাবাদী, দৃঢ়ভাবে আশাবাদী যে উনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। উনি জনগণের দোয়া নিয়ে গিয়েছেন, জনগণের ভালোবাসা নিয়ে গিয়েছেন। যে কথাটা সৌরভ ভাই বলেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে সরকারে থাকলে বোঝা যায় না একটা সরকারের জনপ্রিয়তাটা ওইভাবে, কিন্তু 18 বছর 17 বছর সরকারের বাইরে থেকে একজন মানুষকে মানুষের ভালোবাসা, এটা কিন্তু বিরল একটা জিনিস আমরা গতকালকে লক্ষ্য করেছি। সেখান থেকে আমি বলতে পারি যে মানুষটাকে সমস্ত বাংলাদেশের মানুষ এত ভালোবাসে, সে মানুষটার শেষ আরো ভালো হবে, কারণ যে বা যারা বলেছিলেন তাকে বিভিন্নভাবে, তারাই কিন্তু এখন নাই। আপনি দেখেন
যাকে ওই পরিত্যক্ত একটা বিল্ডিংয়ে রেখেছিল, মানুষের এত ভালোবাসার পরেও পুরো জেল জবরদস্তি করে। ওটা একটা পরিত্যক্ত বিল্ডিং, ওটা কিন্তু একটা জেলের কয়েদি, সাধারণ একটা ফাঁসির কয়েদি, চুরের কয়েদি, ডাকাতের কয়েদির জন্য কিন্তু ওটা আপনার ছিল না, এলিজিবল একটা থাকবার জায়গা ছিল না, বিধায় কিন্তু ওটাকে স্থানান্তরিত করা হয়েছে। সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেইখানে রাখা হয়েছে বছরের পর বছর, বছরের পর বছর আমি বলছি। এবং আপনার মনে করেন যে পিজি হাসপাতালে যখন নিয়েছে, পিজি হাসপাতালে অন্য হাসপাতালের কোনো রিকমেন্ডও নেওয়া হয় নাই, নিতে দেওয়া হয় নাই, যে অন্য একটা হাসপাতাল, যে আমরা সরকারি হাসপাতালের প্রতি আমরা কেন, তৎকালীন সরকার স্বৈরশাসক তাদেরই আপনার মনে পড়ে করোনার সময় যখন নাসির সাহেব কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এক সময়, স্বাস্থ্যের এমন হাল করেছিল যে নাসির সাহেবের করোনা হওয়ার পরে নিজেই তার প্রতি আস্থা হারিয়ে, এই হাসপাতালগুলোর প্রতি আস্থা হারিয়ে উনি একটা প্রাইভেট হাসপাতালে উনি অ্যাডমিট করেছিলেন এবং সেইখানেই সে মারা গিয়েছেন করোনা নিয়ে। তো এই জায়গায় উনি মারা গিয়েছেন, তারপরেও কিন্তু বিশ্বাস করতে পারেন না সরকারি হাসপাতাল মানে বেহাল দশার কী অবস্থা। সেই জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর সেই জায়গায় আপনার দেখাতে হয়েছে এবং ডাক্তারদের সেই হাসপাতাল থেকে শুরু করে এখন বর্তমান তিনি লন্ডনে আছেন। জি, পুরো আলোচনাটি আমি শেষ করব আপনার সঙ্গে। আমি একটু সোহরাব হাসান আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বলছিলাম যে খালেদা জিয়া লন্ডনে যাত্রা করলেন এবং বিএনপির এটি দীর্ঘদিনের একটা আন্দোলন ছিল যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে এবং রাজনৈতিক প্রেক্ষাপটেও এখানে অনেক পরিবর্তন এসেছে। খালেদা জিয়ার লন্ডন যাত্রার সঙ্গে কিংবা বিদেশে উন্নত চিকিৎসার সঙ্গে সবাই কিন্তু জিজ্ঞেস করে তারেক জিয়া কবে ফিরে আসবেন। এই প্রশ্নটি যখন আসে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তার সব মামলাগুলো যখন নিষ্পত্তি হয়ে যাবে শেষ হবে, একটা উপযুক্ত সময় পরিবেশ পেলে তিনি আসবেন। তার মামলাগুলো যদি রাজনৈতিক মামলাই হয় দ্রুত নিষ্পত্তি হচ্ছে না কেন? না, মামলা তো একটা প্রক্রিয়ায় যেমন মামলার কার্যক্রম এগোয়, আবার সেটা প্রত্যাহার করতে অথবা সেই চূড়ান্ত নিষ্পত্তি করতেও সময় লাগে। যেমন তারেক রহমানের 3টি মামলা সম্ভবত, এর মধ্যে দেখলাম যে 3টি মামলায় হাইকোর্ট যে রায় দিয়েছে তার 4টি মামলায় সেটি আপিল করেছে, আপিলেও তিনি খালাস পেয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায় বহাল রেখেছেন। আমরা মনে করি 21শে আগস্টের গ্রেনেড হামলাটা কিন্তু অন্য, সেটা কিন্তু তার ওই মামলাটাই ত্রুটিপূর্ণ বলে পুনঃ তদন্তের আদেশ দিয়েছে। কোনো আদালত যদি কোনো মামলার পুনঃ তদন্তের আদেশ দেয় তখন আর মামলার কার্যকারিতা থাকে না। আর সেটা নিয়েও যে প্রথম তো এই পুনঃ তদন্তটা ছিল না, পরে পূর্ণাঙ্গ রায়ে আমরা সেটা পেলাম। কারণ 21শে আগস্ট গ্রেনেড হামলা তো হয়েছিল, তারেক রহমানের সাথে যুক্ত নন, আর সেটি তো বিএনপিও দাবি করে বা আদালত সর্বশেষ রায় তাই বলেছে। কিন্তু এই ঘটনা তো ঘটেছে, এই হত্যাকাণ্ড তো ঘটেছে, গ্রেনেড হামলা তো হয়েছে। সুতরাং গ্রেনেড হামলায় যারা গ্রেনেড হামলা করেছে সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। আমার প্রসঙ্গটি হচ্ছে যে তার মামলাগুলো নিশ্চয়ই এটি একটি আইনি প্রক্রিয়া, সেটি আইনি পরিবেশটা তৈরি হচ্ছে না কেন? না, পরিবেশ, হ্যাঁ, একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছেন এখনো পরিবেশ হয়নি। সেটা হচ্ছে মামলা এখনো বাকি আছে, সেটা হতে পারে। আরেকটি হচ্ছে যে কোনো দল কিন্তু তার পরিবেশ পরিস্থিতির অপেক্ষা করে যে কখন তিনি আসলে সেটি দলের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে। এটা হতে পারে যে, আমি জানি না, এখানে মনিয়াপা বলতে পারবেন যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে তার আসা আর প্রক্রিয়ার আগে আসার মধ্যে হয়তো একটা পার্থক্য আছে। তবে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যাওয়া এবং তারেক রহমানের আসার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা একসঙ্গেও আসতে পারেন, আবার আলাদাও আসতে পারেন। তবে দলীয় নেতাকর্মীর সঙ্গে দেশবাসীও আশা করে খালেদা জিয়া এবং কায়মানো প্রার্থনা করে যে তিনি সুস্থ হয়ে ফিরে আসুন। কারণ এখনো এটি ছাড়া কি আরো কোনো বিষয় আছে? যখন তিনি চলে গেলেন 2008 সালে যখন তিনি চলে গেলেন তখন কি অন্য কোনো ধরনের সমঝোতা বা কিছু হয়েছিল রাজনৈতিক-ভাবে? এটি কি মানে তারেক রহমান যেদিন চলে গেলেন, মানে তখন যেটা হয়েছিল দেখলাম যে তার একটা লিখিত চিঠি ছিল যে আমি আর রাজনীতি করব না। এটা তখনকার পরিস্থিতি এবং সেটা স্বেচ্ছায় দিয়েছেন না বাধ্য করেছে। লাইন বলতে পারি যদি কিছু মনে না করেন, ওই সরকার এটা বসিয়ে নিয়েছে, ওনাকে প্রেসার করে, আমি যতটুকু জানি সেটাই বলছি, যেটা ওনাকে প্রেসার করে ওনার একটা সাদা কাগজে সিগনেচার নিয়েছিলেন।
এবং তারা সেই মুসলেখাটি এই কথাটা কিন্তু লিখেছিলেন। আমরা বলেছি অনেকবার, কিন্তু আমাদের কথা তখন আমলে নেওয়া হতো না, আপনি ভালো করে জানেন। এইটা এখন সাদা কাগজে যা লিখে দিবে এটা তো আপনি বুঝেনি ওইভাবেই। আচ্ছা যাই হোক, সেই পর্যায়ে কিন্তু এখন আর নেই। কারণ এখন তারেক রহমানই তিনি দেশে না থাকলেও তিনি বিএনপি পরিচালনা করছেন লন্ডনে থেকে। সুতরাং তার উপস্থিতি অবশ্যই দলের নেতাকর্মীদের উৎসাহিত করবে। তবে এটার সাথে খালেদা জিয়ার যাওয়ার, কারণ খালেদা জিয়া যদি সুস্থ মানে সুস্থ থাকতেন তাহলে তো আর যাওয়ার প্রশ্ন আসতো না। তখন প্রশ্ন আসতো যে তারেক রহমান কবে আসবে, শুধু এটি। তো সুতরাং প্রথম আমরা আশা করি যে তিনি যে চিকিৎসার জন্য গিয়েছেন সেখানে উন্নত চিকিৎসা পাবেন এবং সুস্থ হয়ে ফিরে আসবেন। তো সুস্থ হয়ে ফিরে আসার পরে তখন কিন্তু রাজনীতিটাই কিন্তু অন্যদিকে মন নেবে। তখন কিন্তু সমস্ত চিন্তার কেন্দ্র কিন্তু হবে খালেদা জিয়া। হ্যাঁ, যে তিনি এখনও দলীয় প্রধান, কিন্তু তখন হবে যে হ্যাঁ তিনিই তো রাষ্ট্রের দায়িত্ব নিতে পারেন, তিনিই তো দলের দায়িত্ব তো আসেনি। এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে যে শারীরিক অবস্থার উপরে নির্ভর করে। আর শারীরিক অবস্থার চেয়েও তিনি অসুস্থ থাকা অবস্থায় তো মানুষ বিএনপি থেকে তাকে আলাদা করেনি। সুতরাং তিনি ফিরে আসলে তো আলাদা করার কোনো প্রশ্নই নেই। এখন আর যে কথাটা আপনি আভাস ইঙ্গিতে বলতে চাচ্ছেন, আপাকে জিজ্ঞেস করেছে যে এখানে দুই নেত্রীর কি বলে দুই নেত্রীকে বাদ দেওয়া বা দ্বিদলীয় এর মধ্যে কোনো গন্ধ আছে কিনা। আমি তো মনে করি না সেই অবস্থা নেই। সেনা সমর্থিত সরকার চেয়েছিল দুই নেত্রীকেই বাদ দিতে, এটাই তাদের প্রকাশ্য ঘোষণা ছিল। তারেক রহমানকে বাইরে যাওয়াও তার অংশ, কিন্তু পরবর্তীকালে তাদের তো সেই কৌশল টেকেনি। সেই কৌশল হলো যে তখন তারা যেহেতু বিএনপি ক্ষমতা ছাড়ার পরে তারা ক্ষমতা দখল করেছে বা ক্ষমতা নিয়েছে, স্বাভাবিকভাবে ভাবছে তারা আওয়ামী লীগের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়াই তাদের জন্য নিরাপদ। ধরুন এখন এই সরকার বা এর পেছনে যারা আছে তারা কি ভাববে? নিশ্চয়ই ভাববে যে সরকার বিতাড়িত হয়েছে বা ক্ষমতাচ্যুত হয়েছে, সেই সরকার আবার আসবে, এটা তাদের জন্য নিরাপদ মনে হবে না। সুতরাং আমাদের রাজনীতি এতদিন সুস্থ ধারায় চলেনি। আমরা আশা করি ভবিষ্যতে এই হিসেব নিকেশ, কে বাদ পড়লো কে না বাদ পড়লো, রাজনীতির নিয়ামক শক্তি হচ্ছে জনগণ যা চায় সেটি হবে। জনগণ যে দলকে চাইবে, যে নেতাকে চাইবে, যে নেত্রীকে চাইবে, তারা ক্ষমতায় আসবেন, তারা দেশ পরিচালনা করবেন। এর অর্থ না জনগণ অন্যদের প্রত্যাখ্যান করেছে। জনগণ একজনকে দায়িত্ব দেন এবং প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব বলেছেন আমরা ক্ষমতায় আসিনি, আমরা দায়িত্ব পালন করছি। আমরা ভবিষ্যতে আশা করব রাজনৈতিক দলগুলো এভাবেই ভাববেন যে জনগণ তাদের একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা সুষ্ঠুভাবে তারা যাতে 5 বছর পালন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, এই যে বলছিল যে জনগণ সকল ক্ষমতার উৎস এবং আমাদের সংবিধানেও সেটি রয়েছে, এবং আপনারাও যখন হচ্ছে যে দায়িত্বে ছিলেন, আমি দায়িত্বই বলবো, তখনও আমরা দেখেছি দেশ মোটামুটি ভালোভাবেই চলেছে। বর্তমান সময়ে আপনি কি মনে করেন দেশ কেমন চলছে? দুঃখজনক হলো সত্যি যে অস্থিরতা যে ছিল আপনার 5ই আগস্টের আগে যেটা ছিল, হয়তো সেই অস্থিরতাটা নাই, সেই যুদ্ধটা নাই, কিন্তু তারপরেও কিন্তু আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপরে আপনার মব জাস্টিস, যেটা আইন শৃঙ্খলার অবনতি হলে যা হয়, এবং আইনের অনুশাসন, তারপর আপনার বিচার বিভাগকে আমি বলবো এখনো স্বাধীনতার মুখ ওইভাবে দেখেনি। কারোর জন্য যদি ভালো কিছু হয়, অন্যদের জন্য চরম মন্দা, তাহলে তো আমি ওটা বলতে পারি না। এই জিনিসগুলো সব কিছুই আমার মনে হয় যে একটা খুব সিরিয়াস সব দলগুলো বসে এবং সঙ্গে বুদ্ধিজীবীরা, সঙ্গে সব শ্রেণী পেশার মানুষের একটা যদি প্রতিনিধিত্ব থাকে, তারা বসে যেসব জিনিসগুলো খুবই বাংলাদেশের জন্য এতকাল খুব খারাপ অবস্থায় ছিল, সেগুলোর কিছুটা এক সামনে এনে সেটাকে একটা এখন তো সংসদ নয় যে বিল আকারে পাশ হবে,
এটা মানুষের মনের উপর তুলে দেওয়া। আপনি প্রতিনিধিত্বর কথা বলছেন, আমরা যখন দেখি যে প্রধান উপদেষ্টা তিনি যখন রাজনৈতিক দলগুলোকে ডাকেন, সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে ডাকেন, হয়তো একটা দিন মিটিং হয়, মানে এইভাবে কি আসলে আপনারা কি এরকম প্রতিনিধিত্ব চাচ্ছেন? আমরা এটা চাচ্ছি না। প্রধান উপদেষ্টা যে ডাকেন, আমি যেটা বলছিলাম আপনার কথার সূত্র ধরে এটা বলি, প্রধান উপদেষ্টা ডাকে একজন করে, সৌরভ ভাই গেল, তারপরে আমি গেলাম, তাই এটা তো হলো না। সৌরভ ভাইয়ের সাথে কি কথা বলেছে আমি জানি না, পরবর্তীতে সৌরভ ভাই আমাকে যদি বলে, এখন তার পুরাটাই বললো না কিছু রেখে দিয়ে বললো, সেটা তো অন্য। আমি বলছি প্রত্যেকটা প্রতিনিধিদের প্রতিনিধিত্ব থাকবে সব দলের, এবং সেই সঙ্গে বুদ্ধিজীবীরাও, সেই সঙ্গে সাংবাদিক আপনারা আছেন, তাদেরও একজন প্রতিনিধি থাকতে পারে, আরও যারা যারা পেশাদার আছে তাদেরও প্রতিনিধি থাকতে পারে। সেইখানে প্রতিনিধিত্বের মাধ্যমে কিছু কিছু যে জিনিসগুলো চরমভাবে অসংলগ্ন বাংলাদেশে, সেগুলোর একটা জায়গায় নিয়ে এসে, সব দলই কিন্তু ভালো কিছু চায়, মুখ দিয়ে কিন্তু ভালো কিছুর কথাই বলে, তাহলে সামনে যারা ক্ষমতার ব্যবহার করবে বা জনগণ যাদেরকে নিয়ে আসবে, তারা যেন ওই জিনিসগুলো ভুলে না যায়, এবং মানে যদি চরম নিরঙ্কুশ হয় তাহলে হয়তো ভুলে যাবে, চরম নিরঙ্কুশ না হলে একরকম, আর চরম নিরঙ্কুশ হলেও যাতে তাদের উপর একটা চাপ প্রয়োগ থাকে, চাপ থাকে, সেটার জন্য আপনার বসা জরুরি। এই একটা দল যাবে আরেকটা দল আসবে, এটা কোনো আনসার হলো না। কেউ কেউ প্রশ্ন তুলেছে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, তারা বলছে যে মানে আপনারা বারবার সংস্কারের কথা বলছেন, আপনারা ৩১ দফার কথা বলছেন, আপনারা কেন সংস্কারের পরে নির্বাচনের কথা বলছেন না, বা আপনারা কি বা সংস্কার করবেন? আমি আপনাকে অ্যাডভান্স করি, আমরা কিন্তু ৩১ দফা যদি আপনি পরে নিরপেক্ষভাবে চোখ বন্ধ করে, ওটা কিন্তু বিএনপির জন্য করা হয়নি, ওটা সমস্ত দলের জন্য করা হয়েছে, ওটা রাষ্ট্র পরিচালনার জন্য ইন ফিউচার করা হয়েছে। এমন না যে বিএনপি পাওয়ারে না আসলে অন্য কেউ আসলে ওটা ইমপ্লিমেন্ট করতে পারে না, ওটা যে কেউ ইমপ্লিমেন্ট করতে পারে। বিশিষ্ট সংসদের কথা বলছেন, এটি কিভাবে ইমপ্লিমেন্ট হবে? মানে তারা বলতে, মানে তারাই বলেছে তারা বুঝতে পারছে না। তারা বুঝতে না পারলে আমাদের সঙ্গে বসবে, তারা বসার পর ওইখানে আলোচনা হবে। ওইটা আমরা যেটা বলেছি ওইটাই যে চোখ বন্ধ করে হবে তা না। এখানে সৌরভ ভাই প্রতিবাদ করতেই পারে, সে প্রতিবাদ করলো তার মতো, তখন আমি বলবো যে আপনি কিভাবে চান, এই দ্বিকক্ষ বিশিষ্ট আপনি কিভাবে চান, আমি এইভাবে চাই, আপনি যে ওইভাবে চান, তাহলে দুইজন মিলে যদি ওনার পক্ষে যদি লোকজন বেশি হয় আমার পক্ষের চেয়ে, তাহলে ওনারটাই আমরা ইমপ্লিমেন্ট করব। আমরা তো বলিনি প্রথমেই, কিন্তু আমরা গণতান্ত্রিক চর্চাকে সামনে রেখে কাজ করেছি। আমাদের ওইখানে যে একদম টু দ্য পয়েন্ট যে এটা একদম ম্যাগনা কার্টা হিসেবে কাজ করবে, আমরা কিন্তু ওটা বলি না। আমরা থ্রো করেছি, জনগণ দেখবে, বিভিন্ন দল দেখবে, সরকার দেখবে, সরকারের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সরকার এটার সাথে আরও অ্যাডভান্স করতে পারে, কিংবা বলতে পারে যেটা আপনি বললেন যে এক কক্ষ দ্বিকক্ষ কীভাবে হবে ওইটা আপনাকে বুঝিয়ে দেন, সেটা বোঝাতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। যে আপনি যে সংস্কারের কথা বলেছেন, সংস্কার তো কিছুটা হয়েই আছে। আপনি যদি ৩১ দফাকে ধরেন, তার মানে সংস্কার কিছুটা হয়ে আছে, তাহলে আপনি এটার সঙ্গে আর একটু যোগ দেন বা কিছু বিয়োগ দেন, দিলেই তো আপনার হয়ে যায়। আপনি ওইখানে যেখানে ৭০ দফা আছে, ৭০ দফা কীভাবে কোনটা কী হবে সেটা আপনি আলোচনায় আনেন, বা আপনি ২ বারের প্রধানমন্ত্রী আছে সেটাই আপনি আনেন, আপনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার বন্টন ওইখানে আপনি আলোচনায় আনেন, আপনি নারীর ক্ষমতায়নের মধ্যে আরও কী কী যোগ দিলে ভালো হয় সেটাই নিয়ে আসেন। যে এইখানে রাজনীতির কথা তো তোলা নাই, যেটা রাজনীতিতে আগে ছিল সেটার আপনারা কি করবেন, এটা তো না বসলে প্রশ্ন কিন্তু আসবে না যে আপনি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। সো এই জায়গায় সংস্কার অনেকটা হয়ে আছে, এগুলোর সঙ্গে যদি যোগ দেয়, ছাত্ররা বলেন আর ছাত্রদের গার্ডিয়ান বলেন, মানে আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি, তা যাকেই বলেন না কেন, সত্য তো সত্যই, সত্যের কোনো বাধা নাই, সাদা রং সাদাই থাকবে, সাদাকে কালো করার তো এখানে প্রশ্ন আসছে না। আমরা যেভাবে বলছি আপনারা আমাদের বুঝান, ডাকেন আমাদেরকে, আমাদের মানে খালি বিএনপি ডাকেন তা না, আপনি রাজনৈতিক দলদের ডাকেন, সবারই একটা প্রতিনিধি থাকুক, প্রতিনিধি ৫টার জায়গায় ৭টা হলে তো ক্ষতি নাই, তো হোক না, সমস্যা কি, সেটা এক ধরনের তো প্রতিনিধিদেরকেই তো জনগণ সমর্থন করে, তার মানে তারাই ফিউচার জনপ্রতিনিধি। আপনি একটি আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছেন, প্রাইমারি সমাধানের পথ, সেকেন্ডারি না। সেকেন্ডারি তো আপনার বিল পাস করতে হবে সংসদে। সংসদে যদি বিল পাশের কথাই বলি, সেখানে অনেকবার কথা এসেছে সংবিধান পরিবর্তনের কথা এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছিল এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, পরবর্তীতে বোধহয় তারা সেই জায়গা থেকে সরে এসেছে। আজ সার্জিস আলম তিনি বলেছেন সংবিধানে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে। এই যে সংবিধান পরিবর্তনের কথা আসছে, ৩ লাখ শহীদ নাকি ৩০ লক্ষ শহীদ, মানে যে মীমাংসিত বিষয়গুলো রয়েছে আমাদের দেশের, বা স্বাধীনতার যে মীমাংসিত বিষয় রয়েছে, সেগুলো নিয়ে যে নানান রকম কথা আসছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ।
আমরা বর্তমানের সমস্যা যখন সমাধান করতে পারি না তখন অতীত চর্চাটা বেশি করি। প্রথমত হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের তো শহীদের তালিকা এখনো হয়নি, আহতদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। সুতরাং আমাদের মনে করি যে সেটি আগে হওয়া উচিত। তাদের চিকিৎসার ব্যবস্থা হওয়া উচিত, শহীদ পরিবারের পুনর্বাসন। আর একটু দেখলাম যে আহত 100 জনকে পুলিশের চাকরি দেওয়ার কথা বলেছেন, অন্যদের কি হবে, কোথায়, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে আপনি বলছেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া খুব সহজ, কিন্তু সংবিধান ধারণ করা খুব কঠিন। সংবিধান মানে কি? বাংলাদেশ সংবিধান হয়েছে 1971 সালের 10 এপ্রিল, যে স্বাধীনতার ঘোষণাপত্র, তার ভিত্তিতে। সেই ঘোষণাপত্রে আছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। এই 3টি শব্দ যদি আমরা মূল মন্ত্র হিসেবে ধরি, আর কিছুই দরকার নেই। সাম্য থাকতে হবে, মানবিক মর্যাদা থাকতে হবে প্রতিটি নাগরিকের, এবং সামাজিক ন্যায় বিচার থাকতে হবে। এটাই তো হলো মূল কথা একটা সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে বসবাস করার জন্য। গণতন্ত্র হচ্ছে সবার অধিকার থাকবে। মনিয়াপা কেন আমি জানি না যে একটা বিষয়ে তার দলও এটাকে স্পষ্ট করে না, মনিয়াপা করলে ভালো হতো। সেটা হচ্ছে জাতীয় সংসদে নারীর যে এখন যে সংরক্ষিত আসন আছে সেটি কিভাবে হবে। আমি মনে করি এটা সরাসরি ভোটে হওয়া উচিত, এবং অন্তত 1/3 হওয়া উচিত। বাংলাদেশের জনসংখ্যার যেখানে অর্ধেক নারী, সেখানে নারী প্রতিনিধিত্বহীন, অথবা দয়া করে তাদের প্রতিনিধিত্ব দেওয়া হবে 50 জন 45 জন, এটি যথাযথ প্রতিনিধিত্ব নয়। দলে তাদের যেটা সব রাজনৈতিক দলগুলো 2008 সালে নির্বাচন কমিশনে অঙ্গীকার করেছিল যে তারা দলের নেতৃত্বে একেবারে তৃণমূল থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত 1/3 সদস্য নারী থেকে নেওয়া হবে, কিন্তু এখনো কোনো দল পারেনি। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এই সংস্কারটা খুব জরুরি। আর এক্ষেত্রে ছাত্র নেতাদের কাছ থেকেও আমি স্পষ্ট কোনো দাবির কথা শুনিনি। আমরা মনে করি যে আমরা কি ঝগড়া করব না একসঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ঝগড়া আমরা 15 বছর দেখছি, তার আগেও 5 বছর দেখেছি, 53 বছরই ঝগড়া দেখেছি। আমরা এখন একসঙ্গে চলার একটা মানসিকতা তৈরি করা উচিত। এই যে জুলাই জুলাইয়ের এক ঘোষণাপত্র হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, আর এক ঘোষণাপত্র হয়েছে জনগণের অভিপ্রায়ে একটি অন্তর্বর্তী সরকার হয়েছে। তৃতীয় ঘোষণাপত্র হবে একটি সবার অংশগ্রহণ, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। এটি এর চেয়ে এবং শহীদদের স্বীকৃতি দেওয়া, অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া। আর কি বললেন? আমি বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার তো ছাত্রদেরকে বলেছে যে তারা এই জানুয়ারির 15 তারিখের দিকে একটি ঘোষণাপত্র দিবে। সেই ঘোষণাপত্রে কি এই জিনিসগুলোই আসবে আপনি মনে করছেন? এটি তো আসবেও, বাড়তি কিছু থাকতে পারে, কিন্তু মূল ঘোষণা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে কিনা অন্তর্বর্তী সরকার, আর ভবিষ্যতে যে সরকার আসবে তারা কতটা করবে। এই ঘোষণাপত্র তো হচ্ছে ভবিষ্যতে অঙ্গীকার এবং অতীতের স্বীকৃতি, আন্দোলনের স্বীকৃতি, এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো কি করতে চায়, কি কতটুকু করতে পারবে। এখন যা বলছেন, যা অঙ্গীকার আছে, 31 দফার অঙ্গীকার আছে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের, অন্যান্য দলেরও অঙ্গীকার আছে, সেটি ক্ষমতায় যে পালন করবে কিনা। যে দল, আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে যারা ক্ষমতায় যায় তারা মনে করে যে আমাদেরই সব, রাষ্ট্র এখন আমাদের, আর যারা বিরোধী দলে যায় তখন পরদিন থেকে বলে যে মানি না, মানব না। অর্থাৎ তারা সরকারের সব কিছুকেই খারাপ দেখে। আমি মনে করি যে এটি গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে আলোচনা, সংলাপ, বিতর্কের মধ্য দিয়ে অধিকাংশ মানুষের স্বার্থ সংরক্ষিত হয় এরকম একটি সিদ্ধান্তে পৌঁছানো, এবং সেই সিদ্ধান্ত হতে হবে কিন্তু আলোচনার মাধ্যমে, জবরদস্তিভাবে না, কেউ চাপিয়েও দেবে না অথবা কেউ বাধ্যও করবে না। কিন্তু এরকম গণতান্ত্রিক পরিবেশটা দরকার সবার আগে। জি, অসংখ্য ধন্যবাদ। শেষ করব আপনার কাছে দুটি প্রশ্ন। নারীর ক্ষমতা নিয়ে একটি কথা বলছিল এবং গণতান্ত্রিক চর্চার কথা বলছিল। গণতান্ত্রিক চর্চার পথে আমরা কতটা হাঁটছি? দেখেন, এখন তো মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে গণতন্ত্রের পথে হাঁটছে। তারা সবাই কিন্তু একদম মন থেকে গণতন্ত্র চাইছে, কারণ ছোট ছোট দলগুলোর কোনো উপায় নাই। বড় দলও অনেক কষ্ট করেছে, অনেক পুর খেয়েছে,
এবং গণতন্ত্র না থাকলে কি হয় হাড়ে হাড়ে উপলব্ধি করেছে। সত্যিকার ভোট হলে কে ক্ষমতায় যেত, আর সত্যিকার ভোট হয় নাই বলে কারা ক্ষমতায় গেছে। এই যে গণতন্ত্র সাফার করা, অথচ একটা সময় আমি কোনো একজন নেতার নাম নাই বলি, উনি ওনার এলাকায় 2001 থেকে 6 পর্যন্ত এত এত কাজ করেছে যে একটা নদীর উপর ব্রিজ দিয়ে ফেলেছে। মানুষ এলাকায় বলতো যে দুনিয়া যতদিন উনি বেঁচে থাকবে এই লোকগুলাকে যে দুই পাশের মানুষ যখন একখানে হয়ে যায় একটা সেতুর কারণে, এই লোকটাকে কেউ ফেল করাতে পারবে না। দেখেন ভাগ্য এমন যে 4-4 ভোট হয়েছে, সে তো ইলেকশনেই দাঁড়াতে পারে নাই। মামলা দিয়ে তাকে এত বেশি নাজেহাল করছে, ওই মামলাগুলার ঘেরা টেপে সে ইলেকশনই করতে পারে না। এইখানে আল্লাহ কাকে কি লিখে রাখছে বলা যায় না। এটা থেকে কিন্তু বিএনপি ভীষণভাবে সাফার করে বুঝেছে এই 18 বছর 20 বছর বিএনপির কিন্তু ক্ষমতায় যাওয়ার কথা মিনিমাম 2 থেকে 3 বার, আমি যদি নর্মাল ধরি। তো এই যে এই কারণে আমি বলছি যে গণতন্ত্রের চর্চার বিকল্প হতে পারে না, যেই ক্ষমতায় আসুক না কেন। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে কম হয়, সেটার জন্য যে খালি রাজনৈতিক নেতাদের দায়ী তা কিন্তু না। এখানে যারা আপনার মেইন স্ট্রিম আছে ক্ষমতায় আনা নেওয়ার জন্য, বিভিন্ন প্রশাসন, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপরে আপনার বাংলাদেশের সৈনিকদের একটা ভূমিকা আছে, এগুলা কোনোটাই কিন্তু এর বাইরে না, এই যে গণতন্ত্রের বাইরে না। তারা চাইলে অনেক সময় গণতন্ত্রকে ভায়োলেট করতে পারে। এই জায়গাটায় যদি তারা সবাই না চায়, বাংলাদেশে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। একেবারে ছোট্ট করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে নারীর কথা বলেছিলেন আপনি, নারীদের ব্যাপারে আমি নিজে একজন নারী, আমি ধন্যবাদ জানাচ্ছি সোহরাব ভাইকে। আমার খুব খারাপ লাগে এই জায়গাটায় যে আমরা কখনোই রেখেছো বাঙালি করে মানুষ করনি, ঠিক এই জায়গাটা যে আমাদের বেলায় প্রযোজ্য, রেখেছো নারী করে মানুষ করনি। আমরা কোথায় যেন নারী আর পুরুষের মধ্যে যখন কথা বলি, কাজ করি, তখন আমি আমার কথাই বলি। আমি যখন নারীদের হলে আমি ছিলাম একটা সময়, যখন আমি নারীদের হলে ছিলাম সর্বোচ্চ পদে আমি ছিলাম, পলিটিক্যাল পদে। যখনই আমি নারী পুরুষে আসলাম তখন কিন্তু হ্যাঁ আমি নর্মালি প্রতিদ্বন্দ্বিতায় যেখানেই আমার ঠাঁই হোক আমার দুঃখ থাকতো না, কিন্তু আমি নারী বলে অনেক কিছুতে আমার অধিকারই নাই ওই কথা চিন্তা করা। খামোশ বলতে যে শব্দটা, ওইটা কেউ মুখ দিয়ে বলে, কেউ প্রকারান্তরে প্রকাশ করে। এই জায়গাটার মাইন্ডসেট চেঞ্জ হোক, এটা আমি চাই, যেটা উনি বলেছেন। আমি পাশাপাশি এই যে সংরক্ষিত মহিলা আসনে যে 50 জন নারী প্রতিনিধি থাকেন, এদের দায়িত্বটাও কি সেইভাবে বন্টন হয় সংসদে? এদের দায়িত্ব একে তো বন্টন হয় না, এটা একটা থুক বরাদ্দের মতো করে গেছে গত পতিত সরকার, একটা থুক বরাদ্দের মতো। একবার যে হয়েছে পরের বার আরেকজনকে নিয়ে আসো, শেষ পর্যন্ত তার বাসার কাজের লোকদেরও নাকি নারী এমপি, কোটা এমপি বানাইছে, এরকম হয়েছে। তার মেন্টালিটি, তার দৃষ্টিভঙ্গি এত ন্যারো ছিল। আমি এই জায়গাটায় বলি, একজন নারী বা পুরুষের সংসদে যারা গিয়েছে বা সংসদ নিয়ে যে সাংবাদিকরা কাজ করে তারাই জানে, এখানে প্রচুর কাজের শেষ নেই, শেখার শেষ নাই। 5 বছর শুধু ওরিয়েন্টেশন করতে লাগে আপনার শিখতে নিজের। যখন আপনি শিখে উঠলেন, বিশেষ করে সংরক্ষিত কোটায় আপনি যখন শিখে উঠলেন, পরের বার আর আপনি এমপি নাই, আরেকবার খোঁজ নেয় কোন আওয়ামী লীগের নেতা, কোন বিএনপি নেতা, কারা নমিনেশন পায় নাই, তাদের বউ বাচ্চাকে নিয়ে আসো। তার কিন্তু নারীর যোগ্যতায় আসছে না কোটায়, সে কিন্তু আসছে কোন নেতা মারা গেল, কোন নেতা মনোনয়ন দেওয়া সম্ভব হলো না, তার বউ বাচ্চাদেরকে, এটা স্যাক্রিফাইস কোটা। তো এই যে স্যাক্রিফাইস কোটায় আনলো, সে তারপরও 5 বছরে যা শিখলো, পরের বার আরেকটা স্যাক্রিফাইসে চলে গেল। এই যে স্যাক্রিফাইসের কোটায় চলে গেল, সে যে তার কাছ থেকে যে সে ইমপ্লিমেন্ট করবে, সে যে শিখলো, সে যে সমাজকে দিবে, সে যে নারী গোষ্ঠীকে দিবে, সেখানে কিন্তু তার কোনো অবস্থান নাই। বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীনতার পরে আমি একটা জার্নালে পড়েছিলাম 0.2%, আরও 7-10 বছর আগে আমি এটা এই স্ট্যাটিস্টিকটা জানি, 0.2% দ্বিতীয়বার নারীরা আবার সংরক্ষিত আসছে বা ইলেকশন নমিনেশন পাইছে। বাট এই যে তার পরে আর আসে নাই, এরপরে যে 10 বছর গেছে এটা আরও কমছে, কারণ এরপরের বার যত রকমের শেখ হাসিনার যত রকমের দাসীবাদী যা আছে এগুলার আর কোনোটাই রাখে নাই। তো এই জায়গাটায় আপনার নারীর যে মূল্যায়নটা সেটা হয় না, সেটাকে আর নারীদের একসময় নারীরা পশ্চাৎপদও ছিল, তখন এটার দরকার ছিল, এখন এটার দরকার নাই। নাকি আমি কি বলছি, এইটা এখন নারী পুরুষ দরকার থাকলেও সরাসরি ভোটে হবে, সরাসরি ভোটে হবে। আর সরাসরি ভোট বলতে নারীদের জন্য যে 100 কোটায় খালি ভোট হবে আর পুরুষদের জেনারেল সিটে নারীরা পাবে না,
তা হতে পারে না। এই জায়গাটায় প্রথমে আগে মাইন্ডসেটে আঘাত করতে হবে, তারপরে হলো যে আপনাদের সংস্কার প্রস্তাবের মধ্যেও মানে এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, নিশ্চয়ই নারী কোটায় ভর্তি হন নাই। আমি আপনার চেয়ে আরো অনেক বেশি আগের বছরে, অনেক বছর আগে ভর্তি হয়েছি, নিশ্চয়ই নারী কোটায় ভর্তি হয়নি। তাহলে নারী কোটা কেন থাকবে? নারী কোটা থাকে বলেই পুরুষদের এত রকমের কাহিনীগুলো থাকে। একজন মানুষ হিসেবে চিন্তা করলেই তো হয়ে যায়। একজন মানুষ, তার যদি মেধা থাকে, সে যদি সমাজকে দিতে পারে, সে যদি সমাজকে দিতে চায়, বরং একজন পুরুষের চেয়ে নারীরা সৎ হয় তুলনামূলক, এবং যদি অসৎ হয় তারপরেও কিন্তু কাগজ কলম ঠিক রেখে সে অসৎ হয়। আমি বলবো পুরুষরা তো কোনো কিছু তোয়াক্কাই করে না। প্রত্যেকটা ম্যাক্সিমাম পুরুষ, এখানে আওয়ামী লীগের সময় এমপি হয়েছে, ম্যাক্সিমাম পুরুষ বদির মতো। আমি বদি, এই যে অন্ধের সাদা দেখার মতো বলছি না, বদি সারা বাংলাদেশ প্রত্যেকটা আপনার ম্যাক্সিমাম হয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ প্রশ্ন ছোট করে বলবো, বিএনপির ব্যাপারে কিছু কথা আসছে। আমরা গতকালকে দেখলাম খালেদা জিয়া যখন এয়ারপোর্টে গেলেন, তাদের নেতা কর্মী সমর্থকরা সে কি উচ্ছ্বসিত ঢল নেমেছে। পাশাপাশি হচ্ছে যে জামাতের পক্ষ থেকে বিশেষ করে বলা হচ্ছে যে বিএনপি হচ্ছে দ্রুত নির্বাচন চাচ্ছে, তারা দ্রুত ক্ষমতায় যাবে এবং তারা এই ক্ষমতাকে ব্যবহার করবে, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করছে, এরকম একটি জায়গায়। এগুলো কি অপপ্রচার মনে করেন আপনি, নাকি মাঠ পর্যায়ে কি ঘটছে? এখন কি বিএনপি তো জামাতের রাজনীতি করবে না, জামাতও বিএনপির রাজনীতি করবে না। জামাতের কি নীতি, লক্ষ্য, কর্মসূচি সেটা জনগণকে জানাক, বিএনপি তার নীতি কর্মসূচি জনগণকে জানাবে। এখন আমার তো দেখছি যে 5 আগস্টের পর জামাত, 5 আগস্টের আগে আওয়ামী লীগের নেতা নেত্রীদের বক্তৃতার লক্ষ্য থাকতো বিএনপি। এখন দেখলাম 5 আগস্টের পরে আওয়ামী লীগ যখন মাঠে নাই, তখন জামাতের নেতাদের বক্তৃতা বিবৃতির লক্ষ্য মানে যে গাছটায় বেশি ফল হয় ওটা ঢিল বেশি পড়ে, এরকম সেটা হতে পারে। বা প্রতিদ্বন্দ্বী মনে করে যে বিএনপির জনপ্রিয়তা কমলে জামাতের জনপ্রিয়তা তো বাড়বে, এটাও মনে করতে পারে। কিন্তু যার যার রাজনীতি সেটাই করা উচিত। অন্যের প্রতি আবার একই সঙ্গে এটাও বলবো যে বিএনপির যদি কোনো দুর্বলতা থাকে, যেমন আপনি যেটা বলছেন যে একদল গেছে একদল আসছে, এরকম কোনো ঘটনা যদি থাকে, ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আছে, কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাও নেওয়া হয়েছে, তারপরও দলে শৃঙ্খলাটা ফিরিয়ে আনাটা বিএনপির এই মুহূর্তে প্রধান কর্তব্য বলে মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমরা আলোচনা করলাম লন্ডনে খালেদা জিয়া, তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসুক এবং বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা আমরা সবসময় বলি, সেই গণতন্ত্রই প্রতিষ্ঠিত হোক। সবাই ভালো থাকবেন, সবার জন্য অসংখ্য শুভকামনা।